নমস্কার বন্ধুরা, আজকের বিষয় ঐতিহাসিক কালে বাংলার জনপ্রবাহ। জনপ্রবাহ তো একটি নির্বিচ্ছিন্ন ধারা। সে ধারা কখনো একটা নির্দিষ্ট সময়ে আসিয়া ঠেকিয়া যাইতে পারে না এবং তাহার ইতিহাস কোথাও শেষ হইয়া যায় না। সেই ধারা আজও বহমান। কাজেই প্রাচীন বাংলাদেশে ঐতিহাসিক কালে সেই চিরবহমান ধারায় আরও কোনো জনের রক্তস্পর্শ লাগিয়াছে কি না, লাগিলে কতটুকু লাগিয়াছে এবং সেই প্রবহমান ধারাকে কিভাবে কতটুকু রূপান্তরিত করিতে পারিয়াছে বা পারে নাই, তাহার পরিচয়ও এই সঙ্গে লওয়া প্রয়োজন। খ্রিস্টীয় প্রথম শতকে গ্রিক ভৌগোলিক ও জ্যোতির্বিদ টলেমি তাহার ইন্ডিকা গ্রন্থে গঙ্গার পূর্বসায়ী দেশগুলির পরিচয় দিতে গিয়া মুরুন্ডু বা মুরান্ডুই নামে এক জনপদের উল্লেখ করিয়াছেন। পঞ্জাব অঞ্চলে এক মুরুন্ড উপকমের উল্লেখ গ্রিক ঐতিহাসিকরা একাধিকবার করিয়াছেন। ভারতবর্ষের ইতিহাসে এই মুরুন্ডেরা সুপরিচিত। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে এই মুরুন্ডুদের উল্লেখ আছে কুষাণ বংশীয় দেবপুত্রশাহী, শাহানুশাহী এবং শকদের সঙ্গে। ইহা হইতে অনুমান হয় যে এই মুরুন্ডরা জন হিসাবে শক কুষাণদেরই সমগোত্রীয়। শক কুষাণেরা এক মিশ্র জন। পূর্ব ভারতে গঙ্গার পূর্বাঞ্চলে যে মুরুন্ডদের কথা টলেমি বলিতেছেন, তাহারা পঞ্জাবের মুরণ্ডদেরই একটি শাখা হওয়া বিচিত্র নয়। তবে এই মুরণ্ডরা বাংলাদেশে নূতন কোনো রক্তপ্রবাহ বহন করিয়া আনে নাই, তাহা কতকটা নিশ্চয় করিয়া বলা যায়। বাংলার বাহিরের অনেক রাজবংশের পরাক্রান্ত রাজারা সৈন্য সামন্ত লইয়া বহুবার বাংলাদেশ আক্রমণ করিয়াছেন, কম বেশি অংশ জয় করিয়াছেন এবং তাহার পর বিজয়গর্ব লইয়া বহুবিধ ঐশ্বর্য লইয়া স্বদেশ ফিরিয়া গিয়াছেন। সৈন্য সামন্ত ইত্যাদির সঙ্গে যাহারা আসিয়াছিল, তাহাদের অধিকাংশ বিজেতা প্রভুর সঙ্গেই ফিরিয়া গিয়াছে। কিছু যাহারা হয়তো স্থায়ী বাসিন্দারূপে থাকিয়া গিয়াছে, তাহারা জনসমুদ্রে জলবিন্দুবৎ কোথায় যে বিলীন হইয়া গিয়াছে, তাহার কোনো হিসেব নাই। এটা বহু ক্ষেত্রেই হতো। ইসলামিক ইনভেশন ছাড়া যত ইনভেশন তার আগে অবধি হয়েছে, যেমন ধরুন কুষাণরা তো ভারতীয় না কোনোভাবেই। কুষাণরা তো সেন্ট্রাল এরিয়ান না কোথাকার, সেন্ট্রাল এরিয়ায় তো বোধহয়। তারা এসে ভারতীয় হয়ে মিশে গেছে, ভারতের ধর্ম, ভারতের কালচার নিজেকে মিশিয়ে নিয়েছে। আপনি কি আজকে জানেন পাড়ার মধ্যে কে কুষাণ? পাড়ার মধ্যে আপনি জানেন যে কে মুসলিম, কারণ মুসলিমরা তাদের নিজেদের আইডেন্টিটি মেনটেন করবে, ঠিক করে রেখেছে তারা। তাই মুঘল টেস্ট, মুঘল খানাপিনা এখনও বজায় রাখার চেষ্টা করে। কিন্তু কুষাণরা মিশে গেছে ভারতের মধ্যে, ভারতের সমাজে। কিছু যাহারা স্থায়ী বাসিন্দারূপে থাকিয়া গিয়াছে, তাহারা জনসমুদ্রে জলবিন্দু কোথায় যেন বিলীন হইয়া গিয়াছে, তাহার কোনো হিসাব নাই। ইহারা ছাড়া পাল ও সেন রাজাদের পট্টলিগুলিতে এবং সমসাময়িক বাংলার অন্যান্য লিপিতে দেখা যায় অনেক অবাঙালি ভারতীয় কোম উপকমের উল্লেখ। ভূমি দান বিক্রয়ের পট্টগুলিতে দান বিক্রয় যাহাদের নিকট বিজ্ঞাপিত করা হইতেছে, সেখানে বিভিন্ন রাজকর্মচারী, স্থানীয় মহত্তর, গৃহস্থ, কুটুম্ব ইত্যাদির পরই নাম করা হইতেছে নানা কোম ও উপকমের। দৃষ্টান্তস্বরূপ মদনপালের মনহলি পট্টলির তালিকাটি উদ্ধার করা যাইতে পারে। রাজকর্মচারীদের পরেই তালিকাগত করা হইয়াছে কোটানকোট গৌড়, মালব, চোর, খস, চোর বলতে চয়কার ডয়শূন্যরা, চোর, খস, হুন, কুলিক, কর্ণাট, লাট সকলেই অবাঙালি। হুনেরা তো মূলত অভারতীয়, কিন্তু হুনাস বলা হয় ইংলিশে। হুনেরা তো মূলত অভারতীয়, কিন্তু ইতিপূর্বেই তাহারা 400-500 বৎসর ধরিয়া এদেশে বাস করিয়া ভারতীয় বানিয়া গিয়াছে। এরাও দেখুন, আজকে আপনি জানেন কে হুন, সব মিশে গেছে, ভারতের কালচার অ্যাকসেপ্ট করে নিয়েছে তারা। আমার ধারণা অন্যত্র এ ধারণার কারণ বলিতে চেষ্টা করিয়াছি। এইসব অবাঙালি কোমের লোকেরা বাংলাদেশে আসিয়াছিল বেতনভুক সৈনিক রূপে, না হয় রাজ সরকারের একান্ত নিম্নস্তরের কর্মচারী রূপে। বৃহৎধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে এইরকম কয়েকটি ভিন প্রদেশী কোমের খবর পাইতেছি, যথা খস, জবন, কম্বোজ, খড়, দেবল বা শাকদ্বীপী ব্রাহ্মণ। যেভাবেই হোক, এইসব লোকেরা ক্রমশ বাংলাদেশেরই বাসিন্দা হইয়া গিয়াছিল এবং এদেশেরই বিশাল জনসমুদ্রে নিজেদের বিলীন করিয়া দিয়াছিল। বাংলাদেশের জনপ্রবাহের বেগবান ধারায় কবেই ইহারা নিশ্চিহ্ন হইয়া গিয়াছে। বেগবান ধারা শুধু কেউ মিশ্রিত হয়নি আর কি তাতে। কর্ণাট হইতে কল্যাণের চালুক্য রাজবংশ, তামিলভূমি হইতে চোল রাজবংশ একাদশ শতকে বাংলাদেশে সার্থক বিজয়াভিযান প্রেরণ করিয়াছিল। যেসব সৈন্য সামন্ত এইসব অভিযানের সঙ্গে আসিয়াছিল, তাহাদের কিছু কিছু এদেশে থাকিয়া যাওয়া অসম্ভব নয়। ইহাদের আগে মালবরাজ যশোধর্মাও এক অভিযানে পূর্ব ভারতে আসিয়াছিলেন।
প্রতিহার বংশীয় রাজারাও বাংলাদেশে একাধিক বিজয়াভিযান প্রেরণ করিয়াছিলেন। শৈলবংশীয় রাজারাও একসময় এদেশে এক সমরাভিযান পাঠাইয়াছিলেন। এইসব বিচিত্র সেনাবাহিনীর কিছু অংশ হয়তো পশ্চাতে থাকিয়া গিয়াছিল, এবং তাহারাই যে পরবর্তীকালে মালব, চোর বা চোল, কর্ণাট, লাট প্রভৃতি নামে রাজসেবক হইয়া পাল ও সেনলিপিগুলিতে দেখা দেয় নাই, তাহা কে বলিবে? হুন, খস ইত্যাদিরাও হয়তো এইভাবেই আসিয়া থাকিবে। খসেরা তো হিমালয়ের সানুদেশের পার্বত্যজন। ভোট চৈনিক রক্তের প্রভাব লাট দেশীয় ব্রাহ্মণ পুরোহিতের উল্লেখ আছে না? ভোট চৈনিক রক্তের প্রভাব ইহাদের মধ্যে থাকা স্বাভাবিক। ধর্মপালের খালিমপুর লিপিতে বাংলাদেশের মন্দিরে লাট দেশীয় ব্রাহ্মণ পুরোহিতের উল্লেখ আছে। আদি মধ্যযুগের দু একটি লিপিতে বাংলার বাহিরের ভিন্ন প্রদেশাগত ব্রাহ্মণকে ভূমিদানের উল্লেখ আছে। অন্যান্য বর্ণের লোকেরাও নিশ্চয়ই নানা কাজে এদেশে আসিয়াছিল, এবং অনেকেই কালক্রমে এদেশেরই বাসিন্দা হইয়া গিয়াছিল। ইহাদের মধ্যে অন্ধ্ররাও পাল আমলে, বোধহয় তাহারও আগে, বাংলাদেশে আসিয়াছিল। একটু অন্য প্রসঙ্গে লিপিগুলিতে ইহাদের নামও পাওয়া যায় একেবারে চণ্ডালদের সঙ্গে। কেন যে সমাজের একেবারে নিম্নতম স্তরে চণ্ডালদের সঙ্গে ইহাদের স্থান নির্ণীত হইয়াছিল তাহা বোঝা যায় না। একটা কারণ হতে পারে যে যেহেতু কাস্ট সিস্টেম তখন ফ্লুইড ছিল, প্রফেশন অনুযায়ী কাস্ট ছিল, যেটা এখনও আছে। মানে একজন প্রফেসর তো বেশিরভাগ সময় একজন প্রফেসরকেই বিয়ে করে, একজন অভিনেতা একজন অভিনেত্রীকেই বিয়ে করে, তো একজন আইটি কর্মীকেই ম্যাক্সিমাম টাইম বিয়ে করে, সেটাই কাস্ট ছিল তখন। সমস্যা হলো রিজিড হয়ে যাওয়া শুরু হয় 1100 এডির পর থেকে, আর 1100 অনেকটাই পর থেকে। আর ব্রিটিশ এসে এটা একটা নিয়ম বানিয়ে দেয় যে তুমি আইটি কর্মী, বা তোমার 14 গোষ্ঠীর যাই প্রফেশন থাকুক, তোমার নাম আইটি কর্মীই থাকলো। সেটাই সমস্যাটা হয়ে যায় বেশি করে, এবং সেইটার ভিত্তিতে আমরা আর্গিউ করি আর কি, কাস্ট রে বাবা। যাহাই হোক, যেভাবেই আসিয়া থাকুক এবং সমাজের যে স্তরেই থাকুক, অগণিত জনপ্রবাহের মধ্যে ইহারা সংখ্যায় এত স্বল্প এবং ইহাদের প্রত্যেকের ধারা এত ক্ষীণ যে জনতত্ত্বের দিক হইতে আজ আর তাদের পৃথক করিয়া চিনিয়া লইবার উপায় নাই। বিরাট বেগবান প্রবাহের মধ্যে তাহারা একেবারে নিশ্চিহ্ন হইয়া অঙ্গীভূত হইয়া গিয়াছে। তাহা ছাড়া ইহারা সকলেই তো পূর্ববর্ণিত কোনো না কোনো বৃহত্তর জনের অঙ্গীভূত ছিল, এবং সেসব জাতি ঐতিহাসিক যুগের পূর্বেই বাংলাদেশে তাহাদের রক্তপ্রবাহ সঞ্চার করিয়া গিয়াছিল তারা। যাহারা পারে নাই, তাহাদের ঐতিহাসিক বংশধরেরা পরবর্তীকালে যে স্বল্প সংখ্যায় বাংলাদেশে আসিয়াছিল, যে ক্ষীণ ধারা সঙ্গে আনিয়াছিল, তাহাতে সুস্পষ্ট নিদর্শন আঁকিয়া দেওয়া সম্ভব ছিল না। রাজা রাজকুমারেরা অনেক সময় ভারতবর্ষেরই ভিন প্রদেশী রাজকুমারীদের বিবাহ করিয়া আনিতেন। বাঙালি পাল রাজারাই করিতেন, কর্ণাট দেশাগত সেন রাজারা তো করিতেনই। পুরুষানুক্রমে কয়েক পুরুষ ধরিয়া এইরূপ হইয়াছে, এমন দৃষ্টান্তও আছে। মানে বারবার করে পরের পর জেনারেশন তারা সেম কাজ করেছে। রাজরাজরাও দৃষ্টান্ত আছে। রাজরাজরার তো কোনো বর্ণ নাই, কাজেই মহিষী নির্বাচন করিতে গিয়া জনবর্ণ দেখিবারও প্রয়োজন হইত না, রাজবংশ হইলেই চলিত। এখনও তো তাহাই চলে। বিশেষত রাষ্ট্রীয় ও সামরিক কারণ থাকিলে তো কথাই নাই। কিন্তু এই ধরনের দৃষ্টান্ত বিরাট জনপ্রবাহে জলবিন্দুবৎ। কাজেই মুষ্টিমেয় ভিন্ন প্রদেশাগত নারীও বিশাল জনসমুদ্রে বিলীন হইয়া গিয়াছেন। ইহাও প্রাকৃতিক নিয়ম। সদ্যবর্ণিত এইসব দৃষ্টান্ত ছাড়া বাংলার ইতিহাসে কয়েকটি রাজবংশের পরিচয় আছে, যাহারা বিভিন্ন প্রদেশ হইতে বাংলায় আসিয়া নিজের রাজবংশ প্রতিষ্ঠা করিয়া এদেশের কম বেশি অংশে রাজত্ব করিয়াছেন, পুরুষানুক্রমে বসবাস করিয়াছেন, এবং সেই দেশেরই বিরাট জনগণ প্রবাহে কালক্রমে বিলীন হইয়া গিয়াছে। তুর্কি বিজয়ের পূর্ব পর্যন্ত বাংলাদেশে এইরকম 3-4টি প্রধান রাজবংশের পরিচয় পাওয়া যায়। 7ম শতাব্দীর শেষার্ধে খড়গ নামে একটি রাজবংশ খড়গ নামে একটি রাজবংশ সমতট অঞ্চলে প্রায় 3-4 পুরুষ রাজত্ব করিয়াছিলেন। খড়গোদ্যম, জাত খড়গ, দেব খড়গ ও রাজভট, এই 4 জন রাজার নাম আমরা জানি। খড়গ এই উপান্ত নামটি কেমন যেন সন্দেহজনক এবং ভিন প্রদেশী অবাঙালির নাম বলিয়াই মনে হয়। খড়গপুর। অথচ ইহারা কোথা থেকে আসিয়াছিলেন জানিবার উপায় নাই, কারণ তারা সবাই একটা ধার্মিক স্ট্রাকচারের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। সবাই ধর্ম ফলো করা রাজা ছিলেন, হিন্দু রাজা ছিলেন, বেসিক্যালি সনাতন ধর্মী রাজা ছিলেন। তারা এখানে ওখানে যাচ্ছিলেন, এখানে ওখানে মিশে যাচ্ছিলেন, কারণ সবই তো আফটারঅল তাদের ধর্মের ব্যাপার। তাদের কখনো এসে মন্দির ফন্দির ভাঙতে হয়নি বলেই তাদের আইডেন্টিটি আস্তে আস্তে মিশে গেছে, অ্যাসিমিলেট হয়ে গেছে কালচারের সঙ্গে। ইহারা কোথা থেকে আসিয়াছিলেন জানিবার উপায় নাই। এটা তো ভালো যে জানিবার উপায় নাই। 3 পুরুষ ধরিয়া ইহারা
অন্তত উপান্ত নামে নিজেদের জনপরিচয় অক্ষুণ্ণ রাখিয়াছিলেন, কিন্তু চতুর্থ পুরুষে তাহা পরিত্যাগ করিয়া একেবারে যেন দেশি বাঙালি বনিয়া গিয়াছিলেন। দশম শতকে কম্বোজাক্ষ নামে আরেক রাজবংশ গৌড়ে কিছুদিন রাজত্ব করিয়াছিলেন। দিনাজপুর জেলার বানগড়ে প্রাপ্ত একটি স্তম্ভলিপিতে ইহারা কম্বোজাম্বয়জ গৌড়পতি বলিয়া উল্লিখিত হইয়াছেন। ইর্দা তাম্রপট্টেও তাহাদের উল্লেখ আছে। এই কম্বোজাম্বয়জ রাজারা কাহারা? কোথা হইতে ইহারা আসিয়াছিলেন? দেবপালের মুঙ্গের শাসনে এক কাম্বোজের উল্লেখ আছে, কিন্তু সেই কাম্বোজ দেশ যে উত্তর পশ্চিমের গান্ধার দেশের সংলগ্ন এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কিন্তু বানগড় স্তম্ভলিপি ও ইর্দাপট্টের কম্বোজ যে মুঙ্গের শাসনের কম্বোজ আমার তাহা মনে হয় না। বহুদিন আগে রমাপ্রসাদচন্দ্র মহাশয় বলিয়াছিলেন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় তাহা সমর্থন করিয়াছিলেন যে এই কম্বোজরা তিব্বত, ভুটান প্রভৃতি হিমালয়ের সানুদেশের কোনো মঙ্গোলীয় জনের শাখা এবং বর্তমান উত্তরবঙ্গের কোচ পলিয়া রাজবংশীয়দের পূর্বপুরুষ। সুনীতিবাবু কাম্বোজের সঙ্গে কোচ শব্দের একটা শব্দতাত্ত্বিক যোগও অনুমান করিয়াছিলেন, কিন্তু তিনি এই মত এখন পরিত্যাগ করিয়াছেন। কেন করিয়াছেন জানি না। আসামের পূর্বতম প্রান্তে চীন দেশের সীমায় ইউনান প্রদেশকে ত্রয়োদশ শতক পর্যন্ত প্রাচ্য ভৌগোলিক ও ব্যবসায়ীরা গান্ধার বলিয়াই অভিহিত করিতেন। ত্রয়োদশ শতকেও রশিদউদ্দিন এই দেশকে গান্ধার বলিয়াই উল্লেখ করিয়াছেন। এই গান্ধারেরই সংলগ্ন এক কম্বোজ দেশ যে ছিল না, কে বলিবে? আমি যদ্দূর কারেন্ট হিস্ট্রি পড়ছি, এখানে কনফিউশনটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এনারা কম্বোজা দেশ বলতে আফগানিস্তান ধরতেন। আসলে আজকালকার দিনে বহু লোকে কম্বোজ বলতে কাম্বোডিয়া ধরে, কারণ কাম্বোডিয়াটাও পুরো অখণ্ড হিন্দু ভারতের মধ্যে ছিল আর কি। এবার তারাই কিন্তু হিউনান প্রভিন্সের আশেপাশে, যেটাকে ওরা গান্ধার বলছে, এবং সেই গান্ধারটা হয়তো ওপর ভারতের এখনকার যে ভারত তার ওপর দিয়ে যদি আফগানিস্তান থেকে কানেক্টেড হয়, আফগানিস্তানের কান্দাহার যে জায়গাটা সেটাই তো গান্ধার। তো সেই গান্ধার ভারত থেকে এসে পুরো চীন, আসাম ক্রস করে কাম্বোডিয়া অবধি যদি কানেক্টেড ধরি, তাহলে কিন্তু দিস মেক্স সেন্স। এই গান্ধারেরই সংলগ্ন এক কাম্বোজ দেশ যে ছিল না, কে বলিবে? বিশেষত পূর্ব দক্ষিণ সমুদ্রসায়ী চম্পাভূমি, যে এই যে চম্পা, এদেরকে চামও বলা হয়, এরা হলো ভিয়েতনামকে চম্পা বলে একটা কিংডম ছিল, তা ওদেরকে চাম হিন্দুজ বলা হয় এখনও। চম্পাভূমি সংলগ্ন কম্বোজ দেশ, এই তো কাম্বোডিয়া, যখন পূর্ব হতেই এত সুপরিচিত। তাহা ছাড়া ব্রহ্মদেশের পেগু শহরের নিকটস্থ পঞ্চদশ শতকের সুদীর্ঘ কল্যাণী শিলালিপিতে রাজা ধম্মচেতি ওই দেশে বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ধর্মসংস্কারের যে বিবরণ উৎকীর্ণ করিয়াছিলেন, তাহাতে কম্বোজ সংঘ নামে এক বৌদ্ধ ধর্মগোষ্ঠীর উল্লেখ দেখিতে পাওয়া যায়। ইহারা যে সেই উত্তর পশ্চিম সীমান্তের কম্বোজ দেশের সঙ্গে সম্পৃক্ত, একথা সহজে বিশ্বাস করা যায় না। আমার তো মনে হয় আসামের পূর্ব সীমান্তের গান্ধার সংলগ্ন একটা কম্বোজ দেশ ছিল এবং বাংলার কম্বোজ রাজবংশ সেই দেশ হইতে আগত। যদি তাহা হয়, তাহা হইলে ইহারা মঙ্গোলীয় পরিবার অন্তর্ভুক্ত ছিলেন, এই অনুমান অসঙ্গত নয়, এবং বানগড় শিলালিপির সাক্ষ্য স্বীকার করিলেও ইহারা যে এদেশে আসিয়া এদেশের শৈব ধর্মে দীক্ষিত হইয়াছিলেন তাহাও স্বীকার করিতে হয়। যে এই দেশে আসতো এই দেশের ধর্ম অ্যাকসেপ্ট করে নিত, এক্সেপ্ট ওয়ান। বৃহৎধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে বাংলাদেশে যেসব অবাঙালি জনের নাম করা হইয়াছে, তাহাদের মধ্যে কম্বোজ অন্যতম। ব্রহ্মপুত্র উপত্যকা হইতে একাধিক মঙ্গোলীয় জন যে প্রাচীনকালে বাঙালির জনপ্রবাহে রক্তধারা মিশিয়াছে, এ কথা আগেই উল্লেখ করিয়াছি। বস্তুত বাংলা ও আসামের প্রাচীন ইতিহাসে ওই অঞ্চল হইতে একাধিক সমরাভিযান ব্রহ্মপুত্র করতোয়া অতিক্রম করিয়া বাংলাদেশে বিস্তৃত হইয়াছিল, তাহার প্রমাণ পাওয়া যায়। কামরূপরাজ ভাস্কর বর্মার স্বল্পকালস্থায়ী উত্তরবঙ্গ ও কর্ণ সুবর্ণাধিকার তাহার একটিমাত্র দৃষ্টান্ত। আর এক বর্মন রাজবংশ একাদশ ও দ্বাদশ শতকে পূর্ববঙ্গে প্রায় পাঁচ ছয় পুরুষ ধরিয়া রাজত্ব করিয়াছিলেন। কেহ অনুমান করেন এই বর্মনেরা বাংলার দক্ষিণে কোনো প্রদেশ, সম্ভবত উড়িষ্যা বা অন্ধ্রদেশ হইতে আগত। কিন্তু যে ভিন প্রদেশাগত রাজবংশ বাংলাদেশে আসিয়া প্রায় 200 বৎসর ধরিয়া রাজত্ব করিয়াছিলেন এবং বাঙালির সমসাময়িক সমাজবিন্যাসকে আমূল বদলাইয়া স্মৃতিশাসনের রূপান্তর ঘটাইয়া সমাজের উচ্চস্তরে নূতন এক সমাজবিন্যাস গড়িয়া তুলিয়াছিলেন, সেই সেন রাজবংশের কথা এই প্রসঙ্গে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। এই সেন রাজারা নিজেদের পরিচয় দিয়াছেন কর্ণাট ক্ষত্রিয় বলিয়া। তাহারা যে দক্ষিণ ভারতের
কর্ণাট দেশ হইতে আসিয়াছিলেন, একথা আজ সর্বজনবিদিত। কর্ণাট দেশবাসী চালুক্য রাজবংশ একাদশ শতকে বাংলা ও বিহারে একাধিক সমরাভিযান প্রেরণ করিয়াছিলেন। এইসব অভিযানের সঙ্গে যেসব সৈন্য সামন্তরা আসিয়াছিলেন, তাহারাই যে পরবর্তীকালে তিরহুত এবং নেপালে কর্ণাটক রাজবংশ, রাঢ়ে ও বঙ্গে কর্ণাটক ক্ষত্রিয় রাজবংশ প্রতিষ্ঠা করিয়াছিলেন, এ অনুমান ইতিহাসসম্মত। সেন রাজারা সাধারণত বৈবাহিক আদান প্রদান ভিন প্রদেশের রাজবংশের সঙ্গেই করিতেন। রাজরাজরা তো তাহা করিয়াই থাকেন। কিন্তু একথাও সত্য যে 200 বৎসরে তাঁহারা একেবারে বাঙালি বনিয়া গিয়েছিলেন এবং বাঙালি জনপ্রবাহে নিজেদের বিলীন করিয়া দিয়াছিলেন। কর্ণাট দেশের উচ্চবর্ণের লোকেরা তো জন হিসাবে মোটামুটি গোলমুন্ড, উন্নতনাশ, অ্যালপাইন পরিবারভুক্ত। উচ্চবর্ণের বাঙালিরাও তাই। কাজেই কর্ণাট ক্ষত্রিয় সেন রাজবংশ বাংলাদেশে এমন নূতন কোনো রক্তধারা বহন করিয়া আনেন নাই, যাহা বাংলাদেশে ছিল না। আনিলেও সে ধারা এত ক্ষীণ ও শীর্ণ যে বেগবান স্রোতপ্রবাহে কোথায় যে তাহা মিশিয়া গিয়াছে, আজ আর তাহা ধরা পড়িবার উপায় নাই। তুর্কি বিজয়ের পরও বাংলাদেশে, তুর্কি বিজয় বলতে আপনারা যারা বাংলা মিডিয়ামের ছেলেমেয়ে না তাদের জন্য বলে রাখি, তুর্কি বিজয় মানে হল টার্কিশ ইনভেশন যখন শুরু হলো তার সেই সময়কার কথা বললেই তুর্কি বিজয় বলা হচ্ছে। তুর্কি বিজয়ের পরেও বাংলাদেশে এই ধরনের শীর্ণ রক্তধারার স্পষ্ট কিছু কিছু লাগিয়াছে। ভারতবর্ষের বাহির হইতে যেটুকু আসিয়াছে তাহার দৃষ্টান্ত 2-4টি দেওয়া যায়। কিছু কিছু আরবি মুসলমান পরিবার বাণিজ্যবপ দেশে বাংলাদেশে আসিয়া বসবাস করিয়াছেন। নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলে এবং বাংলার অন্যান্য জেলায়ও স্বল্প সংখ্যায় ইহাদের দর্শন মেলে। শতাব্দীর পর শতাব্দীর আবর্তে ইহারা বাঙালি মুসলমানদের সঙ্গে এক হইয়া গিয়াছে। নেগ্রিটো রক্ত সম্পৃক্ত হাবশিদের কথাও বলা যায়। বাংলাদেশে প্রায় 5-6 জন হাবশি সুলতান বহুদিন ধরিয়া রাজত্ব করিয়াছেন। তাহা ছাড়া দিল্লি আগ্রার অনুকরণে এদেশেও হাবশি প্রহরী রাখার চলন কিছু কিছু ছিল। ইহারাও বাঙালির রক্তেই নিজেদের রক্ত মিশাইয়াছে। তাহার কচিত নিদর্শন হঠাৎ চোখে পড়িয়া যায় বাঙালি হিন্দু মুসলমানের উচ্চস্তরেও। কৃষ্ণবর্ণ প্রশস্ত নাক, উন্নাবত রুক্ষ কেশ, পুরো উল্টানো ঠোঁট দেখিয়া হঠাৎ চমক লাগিয়া যায়। আরাকানি মগ প্রবাহ উল্লেখ করা যায়। ষোড়শ ও সপ্তদশ শতকে পর্তুগিজ ও মগ জলদস্যুর উৎপাতে বাংলার সমুদ্র উপকূলশায়ী জেলাগুলি পর্যদস্ত হইয়াছিল। ইহারা চুরি ডাকাতি করিয়া মেয়ে ধরিয়া লইয়া আসিত আরাকান প্রভৃতি অঞ্চল হইতে এবং এই দেশ হইতে বাহিরে লইয়া যাইত। এইসব মেয়ে বিক্রি করাই ছিল ইহাদের ব্যবসা। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী প্রভৃতি স্থান ছিল এই ব্যবসার কেন্দ্র। এইভাবে কিছু কিছু মগ রক্ত বাঙালির রক্তপ্রবাহে সঞ্চারিত হইয়াছে। ভরার মেয়ে যে গীত ও প্রবাদ কাহিনী আমাদের দেশে প্রচলিত, তাহা বোধ হয় নিরর্থক স্বল্পকল্পনা মাত্র নয়, সিভিলাইজেশনাল মেমোরি বলে যাকে। এইভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরিয়া বাংলাদেশে জাতি সমন্বয় চলিতেছে এবং সমগ্র জীবন প্রবাহকে সমন্বিত গতি ও রূপ দান করিতেছে।